হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝর্ণা ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তার মধ্যে দুঃখও আছে, অনেক দুঃখের কথা। মানে এই পুজো এলে আমার দুঃখের কথাগুলো সব মনে আসে। আমার বিয়ে হওয়া হলো 9 বছর, কিন্তু আমার পুজো আসে আমার খুব দুঃখ হয়। আমাকে না দেখ, আমার মেয়েকে তো দেবে। আর আমার মেয়ে দুঃখ পায়, কী বলবো। বলবে সবার বাবা বাইরে থেকে আসছে, জামা কাপড় দিচ্ছে, মা কত সুন্দর সুন্দর জামা পছন্দ করছে, বাবাকে গিয়ে কিনে আনছে, পছন্দ করে নিয়ে যে। আর আমার বাবা এমন যে কোনো বছর পুজোতে একটা নিজে নিয়ে গিয়ে একটা জামা প্যান্ট কিনে দেয় না। তখন আমার প্রচণ্ড দুঃখ হয়। আমি হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝর্ণা ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তো খুব ভালো আছি। তো আমার ঝর্ণা ব্লগ চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি স্টার্ট করলাম। এখন ঘড়িতে বেজে গেছে 10:30। মেয়েতে স্কুলে চলে গেছে, মাও স্কুলে ভাত রান্না করতে চলে গেছে। তো আমি এখানে চলে এলাম। তোমরা তো দেখেছই যে আমার পার্সেল এসেছিলো, ওই যে মেকআপ ব্রাশ, তুলি, এইসবগুলো, মানে দিশার ড্রেস, অনেক কিছু দেখেছি। কিন্তু এই যে দেখলে যে তুলি, ব্রাশটা, মেকআপ ব্রাশ, সব কিছু প্রোডাক্ট ছিল, কিন্তু ব্রাশটা ছিল না। আর ব্রাশ না হলে তো অ্যাপ্লাই করতেও পারবো না মুখে, তাই না? তাই চলে এসছে। তো আজকে খুব ভিডিওটি ভালো হতে চলেছে, দেখবে প্রথম থেকে শেষ অবধি দেখো, ভালো লাগবে। তো আমার মেয়েকে আজকে আমি সাজাবো, তোমরা দেখবে, মেকআপ করে দেব। তো আমি প্রথমবারই করব, মেয়েকে দিয়ে ট্রাই করব। তোমরা দেখবে ভিডিওটি, কিন্তু স্কিপ করবে না, ভালো লাগবে। আর তার মধ্যে দুঃখও আছে, অনেক দুঃখের কথা। মানে এই পুজো এলে আমার দুঃখের কথাগুলো সব মনে আসে। আমার বিয়ে হওয়া হলো 9 বছর। তো 9 বছরের ভিতরে কোনো বছর আমি শ্বশুর বাড়ির কাপড় চোপড় কোনোদিন আমি পরতে পাই না, নিজের বরের আর কি। ওরা হয়তো ভিডিওটা দেখবে, দেখুক, তাতে কোনো আমার যায় আসে না। কিন্তু আমার পুজো আসার আমার খুব দুঃখ হয়। আমাকে না দেখ, আমার মেয়েকে তো দেবে। তো এই পুজো আসে আর আমার মেয়ে দুঃখ পায়, কি বলবো। বলবে সবার বাবা বাইরে থেকে আসছে, জামা কাপড় দিচ্ছে, মা কত সুন্দর সুন্দর জামা পছন্দ করছে, বাবাকে গিয়ে কিনে আনছে, পছন্দ করে নিয়ে যে। আর আমার বাবা এমন যে কোনো বছর পুজোতে একটা নিজে নিয়ে গিয়ে একটা জামা প্যান্ট কিনে দেয় না। তখন আমার প্রচণ্ড দুঃখ হয়। আমি তো এমনি সবাই ওরা হয়তো বলবে তোর জন্যই তো বাবা বাড়িতে থাকছিস, শ্বশুর বাড়িতে থাকবি না তো কী করে দেবো, এসবগুলো বলবে। কিন্তু দেখো, এমনি একটা মেয়ে বাপের বাড়িতে এসে থাকে না, তোমার এমন সিচুয়েশানে পড়ে যায় যে তখন আসতে হয় বাধ্য হয়ে। আর এমন ব্যবহার তখন এখানে, মানে বাধ্য করায় ওদের ব্যবহারের দ্বারাই আর কি। তো আমার খুব কষ্ট হয়। আমাকে না দেবে, আমার মেয়েটাকে তো দেবে। মেয়েটা কার? মেয়েটা তো আমার, সেটা বোঝে না কোনো। মানে যখনই পুজো আসবে আমার মেয়ে দুঃখ পায় যে। আর আমার 9টা বছর বিয়ে হওয়া হলো। আমাকে বিয়ের আগে বছর, 1 বছর আগে বিয়ে ঠিক হয়েছিল বলে বিয়ের আগে জামা কাপড় দিতে এসেছিলো, ওটাই। আর বিয়ের পরে 1 বছর দিয়েছিল, ওটাই আমার। তাছাড়া আমাকে কোনো বছরে বরের সঙ্গে ঠাকুর দেখতে যাব বলো, কোনো বছর আমার শ্বশুরবাড়িতে আমি পুজো করিনি, কোনো বছর। আমার বর কোনো দিন বাইরে থেকে আসতে দিত না, ওর মা বাবা। আর ও ইচ্ছে করে আসতো না, ওর মা বাবা যেটা বলবে সেটাই করবে। যেহেতু আলাদা হয়ে গেছি, তাও কোনো দিন পুজোতে দেয় না। হ্যাঁ, দিয়েছিল একবার, কিন্তু সে বলে না বিয়ে ফুরিয়ে বাজনা, দিবে তো বিয়ের পর। মানে ও বলতে চাইছে আমার কাছে এখন টাকা নেই, তুমি পুজোটা পার করো, তাতে আমাকে মাথা পেতে নিতে হবে। আমি যেন ওকে কোনো কথা না বলি, হ্যাঁ তাতেই মেনে নেবো, পুজো পরে নেব। এরকম একটা শান্ত মেয়ে হয়ে ওর কাছে থাকতে হবে, তবেই হচ্ছে একটা মানে ন্যায্য, মানে ভালো আর কি। তো এইভাবে কেউ থাকতে পারা যাবে? কোনো দিনই না। মানে ও সবসময় বাবার মায়ের কথা। আর আমি কেন শুনবো? আমি শুনতাম, যদি দেখতাম যে আলাদা, আমার বর কাজ করতে পারে না, আমার বর এই তো 1 মাস হয়নি কাজ, অসুস্থতায় পালিয়ে এসছে, তো কী করে দেবে, তখন আমিও বুঝতাম। কিন্তু আমার বর কতদিন ধরে থাকে বাইরে জানো? 1 বছর, 2 বছর, 9 মাস, 8 মাস, 2.5 বছর, এরকম করে থাকে। তাহলে সেই মানুষ যদি বলে পুজোর টাইমে যে টাকা নেই, তাহলে তোমাকে কেমন লাগবে বলো তো? আমার কথা বাদ দাও, তোমাকে কেমন লাগবে যে তোমার
এতটা বছর তুমি কাজ করলে, তো 5,000 টাকা ছেলে বউয়ের জন্য তুমি রাখতে পারো না, তাহলে কিসের হাজবেন্ড বলো? তখন সেই সময়টাতে আমাদের কথা কাটাকাটিতে ঝামেলা হয়। তারপর তোমার বাড়িতে থাকবো, তোমার ওর মায়ের হাত দিয়ে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা এরকম পাঠাবে। তো সব বইয়েরই তো ইচ্ছে হয় যে কেন মায়ের হাত দিয়ে কেন দিতে হবে? কেন আমার অ্যাকাউন্ট নেই? আমার অ্যাকাউন্টেও তো ছাড়তে পারো। আর মায়ের হাত দিয়ে দেবে, তা বলে মায়ের কথা শুনে 1,500, 1,000 করে দিলে হবে? আমি মানে একটা বউ তার সংসারের জন্যই তো সব করবে। সে কি টাকা পয়সা নিয়ে পালিয়ে যাবে? তার সংসার, মেয়ে মানে কি, যে সংসারটাকে সুন্দর করে তুলবো, ওই ঘরে একটা কিছু কিনবো, একটা সাজাবার জিনিস কিনবে, এইসব আশাগুলো পূর্ণ করে মেয়ে ছেলে। তো আমার কোনো দিন কিছু হয় না। তো সত্যি কথা বলতে, আমি জীবনেও আমার স্বামীর কাছে কোনো দিন ভালোভাবে কোনো জিনিস চাই না। হ্যাঁ, যদি টাকা থাকে তো যদি আবদার করি, যদি কাছে থাকে তাহলে নিয়ে যায়, কিনে দেয়, কিন্তু বাইরে থাকলে কোনো দিন টাকা পয়সা দেবে না। এই পুজোতে তো আমার মেয়ে খুব দুঃখ পায়, আমার জন্য দুঃখ না, আমাকে না দেখ, ওর মেয়ে তো বলবে যে তুই কেস করেছিস কেন, এই বলে কেস করেছিস সেই জন্য তোকে কথা বলবো না, এগুলো বলবে। তো দেখো, একটা মেয়ে এমনি এমনি কেস করে? আর আমি চট করে কেস করতেও যাই না। এর আগেও আমি 2.5 বছর বাবার বাড়িতে থেকেছিলাম। তারপরে তো আসতো না, ওকে খুব খুব কষ্ট করে ফোনে কেঁদে কেঁদে ওকে আমি এনেছিলাম। তারপরে ও এখানে এসেছিলো, তখন আমি কেস মামলা কোনো কিছুই করিনি। তারপরে যখন আমাকে এরকম করে রেখে পালিয়ে গেল, তখন কি বলবো ওকে, তাও 4-5 মাস তো ফোন করেনি। আমি ভেবেছিলাম হ্যাঁ আমার বর ঠিক আসবে 3-4 মাস পর, 4-5 মাস পর আসবে। তখন 4-5 মাস পর যখন এলো না দেখলাম, তখন আমি কেসটা করেছিলাম। আর তার কেসটা করার আগে ওকে বলেছিলাম, দেখো তুমি যেমন আমাকে খেতে করতে দাও না, কোনো কিছু দাও না, তেমন আমি পুলিশের কাছে যাবো, আমি 4 কেস নেবো তোমার কাছে। হ্যাঁ, তুই যা পারবি করে নেগা, তুই এটা ছিঁড়ে নেগা, ওটা ছিঁড়ে নেগা, অনেক কথা বলেছে। তো আমি বলছি দেখো পরে পস্তাবে না তো, আমি এতদিন কষ্ট করে আছি, তখন 6 বছর হয়েছিল বিয়ে হওয়া, এত কষ্ট করে আছি, তাই বললাম। তো বলছে না, তখন 7 বছর হয়েছিল। বলছে ঠিক আছে, এই ছুরি নিতে পারবি না, ওই ছুরি নিতে পারবি না, এরকম করে বললো। তারপর একটা রাগ তো সবারই থাকে, তাই না? আমারও রাগ ছিল। তারপর আমি কেস করে দিয়েছিলাম। তো ওরা এখন, ওর মা, বাবা, ভাই, বোন, ওরা সব, বোন না, বোন তো শ্বশুরবাড়িতে আছে, ওরা সবাই এখন বাইরে চলে গেছে। মাকেও নিয়ে চলে গেছে যে যদি পুলিশে ধরে নেয়। এখন অজুহাত দিয়ে বলছে যে অসুখ হয়েছে, মায়ের অসুখ, তাই আমরা চলে এসেছি। এই অগ্রহায়ণ মাস এলে 9 বছর পূর্ণ হবে বিয়ে হওয়া। তো কোনোদিনও আমাদেরকে সংসার চালায়নি, আমাদেরকে নিয়ে একটা সুন্দর যে সংসার করে, সেই সংসারটা কোনোদিন করেনি। আমি মায়ের বাড়িতে এসে আমাকে থাকতে হবে, যেমনি বাইরে চলে যায় আমাকে মায়ের বাড়িতে থাকতে হয়। যদি আর ওর মা অতটা মিশে না, যদি থাকি বাড়িতে, ধরো আমার তো কেবল সংসারটা নতুন হয়ে উঠলো না, তো অনেক কিছু দরকার হয়, সেগুলো দেয় না। আর কথা তো বলে না, কীভাবে চাইবো তাকে, না তখন দিত না যে কোনো জিনিস। তারপর যদি ওদের বাচ্চা বলতে আমার আমার হাজবেন্ডের জেঠুর নাতিগুলো আছে, তাদেরকে যদি আমি দোকান পাঠাতাম, তো আমার শাশুড়ি একবার আমার মুখের সামনে বলতো, মানা করে দিত, কানে কানে যাবি না, এসবগুলো করতো। যেগুলো বলে না, পারলে কলে যেগুলো পারা যায় আর কি, সেরকমভাবে আমাকে টর্চার করা হতো, অত্যাচার করা হতো। তখন ওইভাবে আমি থাকতে পারবো? কোনো জায়গায় যখন আমি যেতাম, তো আমার ফোনে আমার শাশুড়ি আমার হাজব্যান্ডকে বলে দিত। তখন আমার হাজব্যান্ড নিজেকেও একটু বুঝতে হবে না, যে হ্যাঁ খেতে গেলে যেতে হবে, তোমরা যেমন এনে দেবে না, এইসবগুলো বলতো না। ও উল্টে আমার সঙ্গে ফোনে ঝগড়া করতো। তখন এইসব অত্যাচারগুলো আমার এতটা খারাপ লাগতো। তখন একাই কাঁদতাম, আমার চুপচাপ সারাদিন একাই থাকতাম, ভালো লাগতো না। তো খুব অত্যাচার আমাকে সহ্য করতে হতো, অনেক কিছু। যেমন দেখবে কিছু আমি দেখবে শর্ট ভয়েসে দেখবে, আমি বলেছি কিছু কথাগুলো। তো এইভাবে আমাকে টর্চার করতো। সেই জন্য মায়ের বাড়িতে তখন তোকে বললাম যে দেখো কেস করবো বলে, হ্যাঁ। তারপর এখানে এসে আমি কেস করে দিয়েছিলাম। তখন কেস করে দেওয়াতে রাগ, তাই তো ওখানে সবাই চলে গেছে। তাই এখন আমি ফোন করি যে কেস যা হয়েছে, আমার মেয়ে যদি কথা বলে, মেয়েকে যদি ভালোবাসে সবাই ওরা, তাহলে হয়তো আমি যদি ও বাড়ি আসে, আমি বাড়িও ডেকেছিলাম যে পুজোর আগে বাড়ি আসবো, তো কিছু বলেনি, ব্লক করে রেখেছিলো। হোয়াটসঅ্যাপে ব্লক করেছিল, এমনি কল করছিলাম তো ব্লক করেছিল। আর হোয়াটসঅ্যাপে তোমার এমনি কল করছিলাম, ওটা তো ব্লক করে দিয়েছিল।
আর হোয়াটসঅ্যাপে তোমার ব্লক করেনি, কিন্তু ফোন করছিলাম, ফোন আমার সঙ্গে কথা বলছিল না, মেয়ের সঙ্গে কথা বলছিল। তো দেখো চলে এলাম এখানে, ওখানে কথা বলছিলাম। তো ওখানে মানে আমাদের বাড়ির পাশের একটা কাকা আছে, তো ও আসছিলো, তাই আমাকে লজ্জা লেগেছিলো, শুনতে পেয়েছি কি জানি না, সেই জন্য যদি আবার কথা বলতে লাগে হয়তো বুঝতে পারবে, তাই এখানে চলে এলাম আমার ঘরে। তো কথাটা বলছি যে হোয়াটসঅ্যাপ থেকে দিশাকে কথা বলতো আমার বর, মানে ও করতো না, আমার মেয়ে করতো। তো মেয়েরও তো একটা রাগ থাকে নাকি, যে বারবার বাবাকে বলবে, বাবা যদি না করে তাহলে ওকে ভালো লাগবে। তো ওর একটা মানে রাগ হয়েছিল দিশার। তো আমি মানে একটা মানুষকে বারবার ফোন করতে, সে যদি না করে বলো কেমন লাগে। তো আমি ভেবেছিলাম যে যা হয়েছে হয়েছে, ওকে আমি বাড়িও ডেকেছি যে দেখো যা হয়েছে হয়েছে, মানে যেখানে ওদেরকে ক্ষমা চাওয়া উচিত, ওদেরকে ছোটো হওয়া উচিত, কিন্তু ওরা না, সেখানে আমি হয়েছি নিজেই, যে দেখো কেস করেছি, ভালো করেছি, তোমার পায়ে পড়ছি, তুমি বাড়ি এসো, আর কিছু তুমি যতই আমাকে কষ্ট দাও, যাই করো না কেন, আমি মানে কোনোদিন কিছু করবো না, ওইভাবে সহ্য করে থাকবো, তুমি এসো, বাড়ি এসো, দেখো যেখানে তোমাকে ছোটো হচ্ছে, আমি ছোটো হচ্ছি, তুমি এসো। তাই বললাম যে পুজোর আগে বাড়ি এসো, আমি খুব খুশি হবো, দিশাও খুব খুশি হবে, তুমি বাড়ি এসো। তো রাগ থাকে, তখন হয়তো কেস করেছিলাম, ভেবেছিলাম যদি চলে আসো ওকে কি তাড়িয়ে দিতে পারতাম, ও বাড়ি আসতো আর আমি ধরো কেসটা তুলে নিতাম, সেটাই ভেবেছিলাম ওকে। তো ওরা ভাবছে যে হ্যাঁ মিথ্যা করে হয়তো সেটা বলছে আমার কথা, যে মিথ্যা করে হয়তো বলছে, তাই বাড়ি রাখবে, হয়তো পুলিশে ধরে নেবে বলে ভয় আমার বর আসছে না। তো আমাকে কথা বলুক না বলুক, মেয়ের জন্য তো বলতে পারে, মেয়েকে কত টাকা ইনকাম করছে, আবার 2 বছর হয়ে গেল, এই যে বললাম তখন 7 ছিল, এখন আবার 2 বছর হয়ে গেল কাজ করানো, অনেক টাকা হয়েছে, কিন্তু টাকা ওর কাছে একটাও নেই। সব ওর মা বাবা হচ্ছে মূলকুটি, ওর মা বাবা সব নেয়, মেয়ে জামাইকে সব দিচ্ছে, এই যে নাতি পুতিকে জন্মদিন বার্থডে হচ্ছে, তোমার এই যে পুজো আসছে, সব কিছু সব দেবে, যদি একটা কোনো অসুখ বিসুখে পড়ে সব দেবে ওদিকে, মানে ছেলের পেমেন্ট, শ্বশুর তো ঠিকাদার করে, তোমাদেরকে তো বলেছি, তো শ্বশুরের কাছে আমার বর কাজ করে থাকে, ওই টাকাটা ওকে দেয় না, ওর টাকা যতটা লাগবে বলবে যে বেটা পরে দিচ্ছি, তোকে পরে দিচ্ছি, এই বলেই মানে রেখে দেয়, ওকে টাকা পয়সা দেয় না। তো ওই টাকাতে এখন মেয়ের বাড়ি মেয়েকে দেবে। তো আমার কথাগুলো হয়তো তোমাদেরকে খারাপ লাগবে, তাই আমার ননদদের বাড়ির লোকরাও আমার ভিডিও দেখে, ওরাও দেখে খারাপ বলবে, তারপর আমার বররাও দেখে, হয়তো দেখে আমার হাজবেন্ডরা, তারপর আমার দেওর শ্বশুরাও দেখতে পারে, যদি দেখে থাকে তো ওরা বলবে সব মিথ্যে কথা কিংবা খারাপ বলছে। কিন্তু কি বলো তো, একটা মেয়ে মিথ্যে কথা কোনোদিন বলে না, সে সংসার করার জন্য শ্বশুর বাড়িতে যায়। তো আমি ভেবেছিলাম যে হ্যাঁ যা হয়েছে হয়েছে, যদি বাড়ি আসতো কেউ তাড়িয়ে দিতে পারবে না, মারতে পারবে না, অত যে কষ্ট দেয় আমাকে, তা আমাকে আমার মারা কোনো দিন ওকে অপমান করেনি যে তুমি আয় করছো আমার মেয়েকে, এটা করছো সেটা করছো। আসলে বরঞ্চ এত সম্মান খাতির করে, খুব ভালোবাসে সবাই, কিন্তু ওদের বাড়িতে কোনোদিন আমি কারোর ভালোবাসা পাই না। এতটা অত্যাচার বলতে গেলে অনেক ঘটনা আমার ব্যাপারে, কিন্তু আমি সেগুলো বলতে চাই না, এই বর্তমানে যেগুলো হচ্ছে সেগুলোই বলছি আর কি। তো সেই জন্যই আমি চেষ্টা করেছিলাম। তো আমি ভেবেছিলাম যে হয়তো আবার বলবে, কিন্তু কোনোতেই ছোট হবে না, কোনোতেই কিছু হবে না, ওরা বলছিলাম যে না ছোটো হয়ে বলবে, এটা সেটা বলবে না। আর এই যে বেটিগুলো হয়েছে জানো, যদি নিজের হাজবেন্ড ভালোবাসতো তাহলে এই যে ওর মাকে বলছে ওখানে আমার খুব অসুখ, আমার মায়ের অসুখ, তাই মানে ও চেন্নাই এসছে, মানে আমার শাশুড়ি কথা ওখানে চেন্নাই চলে গেছে, আসলে তা না, মানে আমরা কেস করেছি বলে পুলিশে ধরে নেবে বলে মানে আমার শাশুড়ি মাকেও নিয়ে চলে গেছে। তো এখন অজুহাত দিয়ে বলবে অসুখ করেছে, এখানে ডাক্তার দেখাচ্ছি ভেলুরে, এরকম বলছে। কিন্তু এখানে আমাকে যদি নিজের ভাবতো, নিজের আমার বরকে বলছে আমার হাজব্যান্ড ভাবতো, কিংবা আমার শ্বশুরকে বলছে আমার নিজের বৌমা ভাবতো, তাহলে আমাকে কি ফেলে দিতে পারতো? আমাকে তো বাড়ির মেম্বার ভাবেই না, মানে একটা ফ্যামিলির যে একজন আমিও সদস্য সেটা ভাবে না। যদি ভাবতো তাহলে এই অসুখটার জন্য আমি এইভাবে পড়ে থাকতাম না, আমাকে নিয়ে চলে যেত। আবার একটা কি জানো তো বন্ধুরা, আমাকেও দেখাতো ওখানে, আমার শাশুড়িকে যেমন হসপিটাল ওখানে দেখাচ্ছে বলছে, অজুহাত দিচ্ছে যে হ্যাঁ অসুখ হয়েছে, অসুখ দেখাচ্ছে, সেরকম আমাকেও ওখানে নিয়ে গিয়ে ডক্টর দেখাতো, কিন্তু সেটাও করেনি। মানে আমাকে নিজের কোনো সময় ওরা ভাবেনি, আমার হাজবেন্ড, এমনকি আমার হাজবেন্ডও ভাবেনি কোনো সময়, সবসময় অজুহাত দিয়ে গেছে।
আর আরেকটা কথা বলছি তোমাদেরকে, আমি এতটা ছোট হয়েছিলাম কি বলবো, এর থেকে আর কত ছোট হয়। আমি বলেছিলাম দেখো মানে এই আবার 2 বছর হয়ে গেল চলে যাওয়া, মানে না বলা করে চলে গিয়েছিলাম আমাকে এখান থেকে চলে যাওয়ার পর। তো সেটার কথা বলছি, তার আগের 2 বছরকার কথা বলছি। তখন যখন আমাকে নিয়ে গেল ওখানে, তো আমি আমার বরকে বলেছিলাম দেখো আমার তখন 7 বছর বিয়ে হওয়া, মানে দেখো 7টা বছর চলে গেল আমার বিয়ে হওয়া। তো তুমি আমাকে কোনোদিন বউ ছেলেকে তুমি পুষতেও পারবে না, খাওয়াতেও পারবে না, তোমার বাবার কাছেই কাজ করবে, তুমি অন্য জায়গায় যাওয়াও না, তুমি কোনোদিন বড়লোক হতে পারবে না, টাকা পয়সা আনতে পারবে না, তুমি বাড়িতেই কাজ করো, দিন আনবা দিন খাটবো আর খাবো। তুমি 2-3 বছর ধরে বাইরে পড়ে থাকবা, বাড়ি এসে তো একটা টাকা আনতে পারছো না, তোমার বাবা তো দিচ্ছেই না, তাহলে আমি এইভাবে আমি শুধু মানে তুমি তো ভালো ওখানে খাচ্ছ দাচ্ছ বাড়াচ্ছ, শুধু কার জীবনটা নষ্ট হচ্ছে, আমি আমার বরের সঙ্গে না পাচ্ছি একটু ঘুরতে, না পাচ্ছি সংসার করতে, কোনো কিছুই পাচ্ছি না, তাহলে আমার লাভটা কী? তো আমি ওকে বললাম যে দেখো তুমি বাড়িতেই থাকো, তোমাকে বাইরে যেতে হবে না, বাড়িতেই থাকো, দিন আনবা দিন খাবো মানে বাইরে মানে আমরা বাইরে খাবো না, তাই বললাম। আর সেটা যদি না করো তাহলে তুমি বাইরে কাজ থাকবে। তো আমি বললাম সেটা যদি না করো তাহলে দেখো আমি বড়লোক হতে চাই না, তুমি আমাকে যেখানে নিয়ে যাবা, তুমি যদি গাছতলায় থাকো আমিও তোমার সঙ্গে নিয়ে যাবো, আমিও তোমার সঙ্গে যাবো। তুমি যদি চেন্নাই চলো আমাকে ওখানে নিয়ে যাও, তুমি যেখানে থাকবা সেখানে তুমি যা খাবা তাই খাবো আমি, তুমি যদি মাটি খেয়ে থাকো আমিও মাটি খেয়ে থাকবো। তাহলে এর থেকে একটা মেয়ে আর কত ছোট হয় বলো তো? তাহলে সেটাও আমার হাজবেন্ড করবে না, তাহলে তার মতলবটা কি হতে পারে তোমরা কমেন্টে জানিও। কেউ কেউ বলবে যে হ্যাঁ ওর অন্য কেউ আছে, সেটা বলবে, কিন্তু আমাকে ওটা বিশ্বাস হয় না, কিন্তু আমার ওটা বিশ্বাস হয় না। 5 জনে 5 কথা বলতেই পারে, কিন্তু কি বলতো সেখানে আমার সম্মানটা নষ্ট হচ্ছে না, হচ্ছে একটা মেয়ে এত নিচু হয়ে কথা বলছে, তাও যদি সে না মানে নাই করে তাহলে মতলবটা কী, যে ও সংসার করবে না? তাহলে ওকে কি করা উচিত ছিল? প্রথমে ওকে বিয়েটা করা উচিত ছিল না, যে আমি বউ ছেলে নিয়ে যখন পুষতেই পারবো না তখন ওকে বিয়ে করা উচিত ছিল না, একটা মেয়ের জীবন নষ্ট করা ওর উচিত ছিল না, তাই না? তো আমি কাউকে কোনো কিছুই বলবো না, আমি শুধু ভগবানকে বলি যে ভগবান আমার যেমন জীবনটা নষ্ট করেছে ওরও একদিন জীবন নষ্ট হবে। আমি বলেছিলাম পুজোর আগে যদি ও আসতে পারি আমি খুব খুশি হতাম, আমার মেয়েও খুশি হতো, আমিও কেসটা তুলে নিতাম, কিন্তু আমি কোনো সময় কেস করবো ভাবি না, ও আমাকে বাধ্য করায় কেস করার, মানে ওর রাগই একাই আছে। যে হ্যাঁ আমি বলছি তুমি বাড়ি এসো, আগেবার মানে গতবার পুজোতে বললাম বাড়ি এসো, তো বলছে না আসবো না, বলছি তাহলে আসবে না, তোমাদেরকে টাকা পয়সা দাও, আমরা মা মেয়ে তেলে দেবড়ে খাবো, তো বলছে তাও দেবো না, তাই বলছি তো যা পারবে করে লেগে হ্যাঁ কেস করবো। আমি বললাম তাহলে কেস করবো, আমি তোর কেস করবো, বলছে হ্যাঁ তুই এই ছুরি নিয়ে দেখ, এই ছুরি তুই কেস করবো, আমি বললো তখন একটা ওর যখন সব কিছুতে রাগ থাকে আমারও তো থাকে, তাই না? তো আমিও তখন এটা করেছিলাম, তো এখন তো আমি বুঝেছি যে না করবো না, সংসার করবো, তুমি বাড়ি চলে এসো, বাড়ি চলে এলি তারপরে কিন্তু ওর মা বাবার হচ্ছে সব থেকে খারাপ আর কি, কী বলবো, ওর মা বাবারা কোনো সময় বলবে না, মানে ওরা চায় না যে আমার সঙ্গে সংসার করুক, কারণ আমার সঙ্গে যদি সংসার করে আমি তো ভালো বুদ্ধি দিব যে দেখো তোমার মা বাবাকে কেন দেবো না, জন্ম দিয়েছে দিতে হবে, 1,000 দিবে, 2-3 হাজার দিবে, কিন্তু এই যে সম্পূর্ণ টাকাটা তো আর পাবে না, সেই জন্য মানে ওর মা বাবা ওকে বস করে রেখেছে, যাই হোক একটা কোনো কিছু রেখেছে, তা নাহলে নিজের আঁখে কেউ একটা ছেলে বিয়ে করে নিজের আঁখে না গুছিয়ে অন্যদেরকে দেয়, বলো এটা কি ভালো? আর আমার এই রোগটা হয়েছে বলে আরও হয়তো খারাপ ভাবছে, আমি কিচ্ছু মনে করি না, কি গো আমার পুরোটা যদি হয়ে যায় তো কী করবো, ভগবান দিয়েছে ভগবানের দায়, তো কী হয়েছে, আমি ঘৃণা করি না, থাক আমি আগে কাঁদতাম টেনশন করতাম, কিন্তু এখন কোনো কিছু আমি টেনশন করি না, হোক কী হবে, সারা রোগ তো খারাপ না, আগে হয়তো কাঁদতাম এখন বুঝেছি অনেক, তো ওদেরকে হয়তো প্রেস্টিজ যাচ্ছি খারাপ, ওরা আমাকে কোনো জায়গায় নিয়ে যেত না, আমার বড়রা মানে আমার বর বলতো তুমি চলো কোনো জায়গায়, আমি যেতাম না, কারণ ওর মা বাবারা ওরা আমাকে কেউ পছন্দ করে না, আর ওরাও যেত সেখানে, সেই জন্য আমি বলতাম আমি যাবো না, কারণ ওরা সবসময় আমাকে ছোটো করে, আমাকে ভালোই বাসে না, কোনো সময় দেখতে পারে না, তাই আমি মায়ের বাড়িতে এসে থাকি। আমি বলি হ্যাঁ আমি মায়ের বাড়িতে থাকবো, তুমি ওখান থেকে টাকা পয়সা পাঠাও, এটা ওটা দেবে না। আমার বর বলতে চাইছে যতই কষ্ট হোক কেন, তোকে যতই সবাই অত্যাচার করুক, তোকে নির্যাতন করুক, তো আমার বাড়িতেই থাকবি, এটাই বলবে যে আমার বাড়িতে থাকবি তবে টাকা পয়সা দেবো, এটাই বলবে। মানে কোনো সময় ও যে একটা নিজের স্ত্রীর উপর যে ভালোবাসাটা থাকে সেটা কোনো সময় ও করে না। তাহলে এরকম হাজবেন্ড কার আছে বলো তো?
তো সত্যি সত্যি আমি ভেবেছিলাম যদি পুজোর আগে আসতো আমি খুব খুশি হতাম, দিশাও খুব খুশি হতো, আমরা কেস তুলে নিতাম। তো ও করবে না, কারণ ওর যে যতদিন কাজ করলো ওর কাছে তো একটা টাকাও নেই। কারণ ওর 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 বাবা হচ্ছে সব থেকে খারাপ লোক, ওর বাবাই ওকে টাকা পয়সা কোনো কিছু দেয় না। সেই জন্যে ও দেখছে তো আমার কাছে টাকা পয়সাও নেই, আবার যদি বাড়ি যায় আবার মানে স্ত্রীর সঙ্গে ঝগড়া হবে, ঝামেলা হবে, এইসবগুলো হবে। তাই তো একটাই কথা, আমার মেয়ে শুধু দুঃখ পায় সব সময় যে কোনো টাকা পয়সা আমাকে না, মানে মেয়ে একটা সাইকেল চেয়েছিল আবদার করে, জানো, একটা সাইকেল দিতে পারেনি আমার মেয়েকে, আবদার করে চেয়েছিল। তো আমার মেয়ে তো বলছে, ও বলে, ওকে বলবে না, ওকে বড় হচ্ছে না, ও সব কিছু বুঝতে পারছে। এই যে পুজো আসছে, পুজো দিচ্ছে, এই জন্য হচ্ছে আমার মানে দুঃখ হয় আমার আর কি। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর অনেক ঘটনা আছে এক এক করে শেয়ার করব। বলতে গেলে আমার হিস্টোরি মানে প্রচুর, কারণ যারা দুঃখ দেয় তাদের কিছু মনে থাকবে না, আর যাদেরকে যাকে দুঃখ দেয় তার সব কিছুই মনে থাকবে। আমার সব কিছুই মনে পড়ছে। তো যাই হোক, অনেক কথা বললাম, এখন আমি রান্না করব, রান্না করার পর যে পার্সেলগুলো এসছে সেগুলো তোমাদেরকে শেয়ার করবো, তারপর রাত্রিবেলায় মেয়েকে সাজাবো। দেখো ভিডিওটি স্কিপ করবে না এখন অনেক। তো গুড আফটারনুন বন্ধুরা, চলে এলাম তোমাদের সঙ্গে কিছু শেয়ার করবো বলে। তখন তো অনেক কথা বলেছিলাম আমার হাজব্যান্ডের ব্যাপারে, অনেক কিছু বলেছিলাম, তারপর থেকে তো আর কোনো কিছুই শেয়ার করিনি। সত্যি কথা বলতে সত্যি মনটা একদম খারাপ। তো দেখো এখন চলে এলাম, এই যে দেখতে পাচ্ছি একটা পার্সেল। তো এটা 3-4 দিন হয়েই গেল আসা। তো আমি ভাবছি যে খুলে দেখবো, আনবক্সিং করে দেখবো, কিন্তু দেখা হয়নি। ভেবেছিলাম একাই দেখবো, তার মানে ভিডিওতে আমার ফ্রেন্ডরাও দেখবে, আমিও দেখবো, তার মানে ভিডিওটাই করে ফেলি। তাই দেখো, ইচ্ছে হলো যে তোমরাও দেখবে, তোমরা আর মিস করবে, তাই না? তো তাই তো তোমাদেরকে দেখাচ্ছি কী আছে। আর হ্যাঁ বন্ধুরা, আর একটা এসছে, তোমাদেরকে সেটাও দেখাবো। সেটা কিন্তু পাশে দেখাতে মানে খুলে দেখাতে পারবো না আর কি। যখন শপিং, সব শপিং একসঙ্গে মানে যখন সবার শপিং হয়ে যাবে তখন তোমাদেরকে মানে দেখাবো, ওটা বের করে দেখাবো। এসছে মেয়ের জন্য একটা জামা এসছে। বলছি তোমাদেরকে এটা কি। এই যে এটা হচ্ছে ফিক্সার, এই দেখো ফিক্সার সেটিং স্প্রে। তো এটা তোমরা তো জানোই যে আমার মেকআপের সব প্রোডাক্টগুলো হয়েছিল, কিন্তু এটা না হলে কি হয়, এটা না হলে তো মেকআপ বেশিক্ষণ থাকবেও না, তাই না? সেটিং স্প্রে। তো এটা হচ্ছে সেটিং স্প্রে, ফিক্সার সেটিং স্প্রে। তো এটা কিনেছি, এটা খুব ভালো, তাই আমি সব জায়গাতে দেখলাম, সবাই বলছে যে ভালো, সেন্টটা দারুণ। যে বললাম মেয়ের জন্য পার্সেল এসছে একটা, তো ওটা আমি এমনি দেখাচ্ছি তোমাদেরকে, আমি পুরো আর দেখাবো না, তোমাদেরকে এমনি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে শেয়ার করে দিছি, তোমরা দেখে নাও। আর ওই যে বললাম খুলে দেখাবো না, কিন্তু পরে যখন সবার শপিং হয়ে যাবে তখন একসঙ্গে দেখাবো। তো কেমন হয়েছে বলবে, এটা আর কেমন বলবে, এটা তো সবাই চেনো যা যা ইউজ করো আর কি। তো যাকগে, আর হ্যাঁ যারা ইউজ করেছে তারা বলবে যে এটা ভালো না মন্দ, বলবে কমেন্টে। তো তোমাদেরও দেখা হলো, আমারও দেখা হলো, তাই না? আমিও প্রথমবার দেখে নিলাম, তোমরাও প্রথমবার দেখলে, মানে আমার ভিডিওতে আর কি। আর হ্যাঁ এই দেখো বন্ধুরা, কি মনে হচ্ছে আমাকে দেখে? আমার স্বামী নেই, তাই তো? মানে কি বলে না, স্বামী থেকেও আমার স্বামী নেই, স্বামী থেকে আমার স্বামী নেই, সত্যি কথা। দেখো আমি শাখা একদম ভেঙে চুড়ে ফেলে দিয়েছি। না বন্ধুরা, শাখা কেন আমি ভাঙবো? আমি ভাঙি না, আমার স্বামী যতদিন বেঁচে থাকবে ততদিন শাখা পড়েই থাকবো। কিন্তু কি বলো তো, আমি ইচ্ছে করে ভাঙিনি,
মানে দরজায় ধাক্কা, আমি খুলতে যাচ্ছিলাম যে আলকাতরা দেবো, পুজো আসছে, তো দরজাগুলোতে তারপর বাড়ির দেওয়ালের ধারে ধারেগুলোতে দেবো বলে আমি আলকাতরা দেবো বলে মানে দরজা দিয়ে বের হচ্ছিলাম বা শাখাটা খুলতাম। তো খোলার আগেই দরজাতে মানে ঠোকা লেগে বেড়ে গেল। তো কী করবো বলতো? তো তাই এই পলাগুলো করলাম। আর সত্যি কথা বলতে সময় সময় ইচ্ছে করে যে শাখা রেখে কী করবো, যার সামনে মর্যাদা না দেয়, গুরুত্ব না দেয় বাচ্চার উপরে, তার পড়তে ইচ্ছে করে না, তবু পড়ে থাকি যে না, মানে ভগবানকে দেখে ধর্ম হিসাবে যে খুলতে হয় না এটা সেটা করি। কিন্তু বেড়ে গেছে তো কী করবো, এই রবিবারে যখন গঙ্গা স্নান করতে যাব তখন পরে নেবো আবার দুটো। আমার কর্তব্য আমি পালন করছি, তাই না? ও যত কিছু ওর যত কিছু রাগ আছে সব কিছু ও দেখাতে পারে, কিন্তু আমি তো আর পারি না, মানে করেই থাকবো। তো এই যে দুটো বললাম, বিন্দাস মায়ের বাড়িতে কাটিয়ে দেবো। আর কতটুকু জীবন বলো, আজ মূলে কালকে দুদিন। সবারই রাগ থাকে, তারপর রাগ করে টোরে যদি কেউ নিজে ছোট হয়ে যদি কাউকে আবার জোড়া লাগাবার চেষ্টা করে, তাহলে অনেক মানুষ আছে মানে মায়া মমতা সব কিছু তার মনে যার থাকে সে তাড়াতাড়ি গলে যাবে, তাই না? আর যারা সারা জীবনকার মতো ভালো নয়, মানে খারাপ, একটা খারাপ পরিবেশের ছেলে, তারা কোনোদিনই বুঝবে না। তাদের পায়ে পড়ো কি, যদি তুমি সেখানে ওর সামনেই বিষ খেয়ে মরে যাও, কিংবা গলায় দড়ি দাও, কিংবা আত্মহত্যা করে তুমি যদি মরো, তাও তাদের করে যায় আসে না। যারা খারাপ তারা সারা জীবন খারাপ হয়েই থাকে। অনেক ছোটো হয়েছি, তো যাই হোক, শাখা পড়ছি, যতদিন বেঁচে থাকবো শাখা পড়বো। তোমরা হয়তো ভাবছো কেন শাখা পড়বে না, আবার অন্য একটা বিয়ে করবে তারপর শাখা পড়বে, কেন অন্য বিয়ে করবো? আমি কি 24 বার বিয়ে করার জন্য আমি একবার বিয়ে করেছিলাম, জানো তো? কি 24 বার বিয়ে করার লেগে বিয়ে করেছি? হ্যাঁ, আমি যতদিন বেঁচে থাকবো, আমার সঙ্গে সম্পর্ক থাকুক কিংবা না থাকুক, যতদিন বেঁচে থাকবো পরেই থাকবো। যদি ডিভোর্স হয়ে যায় সে কথা আলাদা, তখন খুলে রাখবো। কিন্তু আমি চট করে ওটা চাইছি না। আমি বলেছিলাম ওদেরকে, যে বললাম আমার বরকে আমি বলেছিলাম যে আসতে, কিন্তু ও আসেনি। অনেক ছোটো হয়েছিলাম, যদি আসতো আমি কেস তুলে নিতাম। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আজকে তো ব্লগ বলে কোনো কিছুই হলো না, ব্লগ বানাবোই ভেবেছিলাম। তো আমার দুঃখের কথা অনেকই আছে বলতে গেলে। আর হ্যাঁ, ওরা তো ভিডিওটা দেখবে, তো এই ভিডিওটা দেখে যদি উচিত শিক্ষা হয়তো হবে, যদি মনে কিছু মায়া মমতা থাকে, এটা আমি বললাম, আমি মানে ওরা যদি দেখে আর কি। তো বন্ধুরা, এই পার্সেলটা দেখো এসেছিলো, মানে ওই পার্সেলটা 3-4 দিন আগে, তো ভিডিওটাও করা 2 দিন আগেকার, তো শেয়ার করা হয়নি, তো ভাবলাম এর ফাঁকে শেয়ার করে দিই, তাই বললাম। তো দেখো, এটা হচ্ছে মেয়ের একটা নেটের ফ্রক। এখনও কিন্তু শেষ হয়নি বন্ধুরা। কোথায় যাচ্ছ? পালিয়ে যাচ্ছ? কোথায় যাবে? পুরোটা না দেখে কিনতে যাবে না। এর প্রথমে আমি কি বলেছিলাম, যে তো বললাম না, তো সন্ধেবেলায় সেটা করব, তোমরা তার জন্য ওয়েট করো। এখনও ভিডিওটা শেষ হয়নি, পুরোটা দেখো, ভালো লাগবে। তো বন্ধুরা, মেয়েকে আমার সাজানো কমপ্লিট, মেকআপ করানো। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানিও। তো আমার সব প্রোডাক্টই কেনা হয়ে গেছিলো, সেটিং স্প্রে আর এই যে তুলি ব্রাশ, এটাই কিনতে পারিনি। তো এখন আমার কেনাও কমপ্লিট। তো মেয়েও তো বলছে কবে থেকে যে মা, সব প্রোডাক্টগুলো কেনা হয়ে গেলে আমাকে একদিন সাজিয়ে দেবা। আর মেয়ে তো আমার ধৈর্যের নয়, তো কি কষ্ট করে দেখো মেয়েকে আমি সাজিয়েছি, মেকআপ করিয়েছি। তো এই আমার প্রথমবার করানো মেকআপ। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সবাই তো বলছে ভালো হয়েছে, আমার দিদিকেও পাঠালাম, দিদিও বলছে খুব সুন্দর হয়েছে। তো এইভাবে একটা একটা করে পরপর করতে করতে যেন আমি আরও ভালোভাবে করি। তোমরাও ভগবানের কাছে প্রে করো। তো কেউ যদি বুকিং করতে চাও তো করতে পারো। খুব একটা জানি না, কিন্তু যেটুকুই জানি এটাই আমার কাছে অনেক বড় একটা পাওয়া। যাই হোক, আমি শিখতে পেরেছি। খুব একটা জানি না, তবু এটাতেই খুশি। সে বলে না, গ্রামের লোকরা দেখবে অল্পেতেই খুশি হয়, তো আমি সেই অল্পেতেই খুশি। তো মেয়েকে সাজালাম, আর মেয়ে কথা বলেছিল কিছু তোমাদেরকে, তো সেটা আর আমি শোনাতে পারলাম না। তো যাই হোক, আজকের ভিডিওটা দুঃখ, তারপর একটু দেখো খুশি খুশি ভিডিওটা বানালাম। কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা।